তো হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি কেভিন দ্য হান্টার মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই ভয়ঙ্কর একটা গল্প নিয়ে। সো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তো অনেক কিছুই মিস করে ফেলতে পারেন। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। বাই দ্য ওয়ে, এটা কিন্তু একটা সুপার হিরো মুভি। সো এই জিনিসটা মাথায় রেখে মুভিটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি রাশিয়ার একটা জেল। আসলে এটা এমন একটা জেল যেখানে পৃথিবীর ভয়ঙ্কর কয়েদিদেরকে এনে রাখা হয়। আমরা দেখতে পারি রাশিয়ার কিছু সোলজার কেভিনকেও ধরে এখানে নিয়ে আসে। আর যখন কেভিনকে তার সেলের মধ্যে দেয়া হয়, তখন আমরা দেখতে পারি তার সেলের মধ্যে অলরেডি অন্য একটা লোক ছিল, যে কিনা কেভিনকে দেখার পরে বলে যে আমার সেলের মধ্যে অন্য কেউ আসুক, এটা আমি একেবারেই মেনে নিতে চাই না, মানে এটা আমার একেবারে পছন্দ না। তবে কেভিন তাকে শান্ত করে বলে যে তোমার একেবারেই চিন্তা করার দরকার নেই, কারণ আমি এই সেলের মধ্যে 3 দিনের বেশি থাকবো না। আর তখন এই ব্যাপারটা আমরা জানতে পারি যে আসলে কেভিন এই জেলের মধ্যে একজনের খোঁজ করতে এসেছে, যার নাম হচ্ছে গিয়ে সাইমন। এই জন্য পরদিন সকালবেলায় সে সাইমনকে খোঁজা শুরু করে। আর যখন ফাইনালি সে সাইমনকে পেয়ে যায়, তখন সে তাকে সেখানেই জানে মেরে ফেলে। আসলে সে এই কাজটা এই জন্য করে কারণ সাইমন জীবজন্তুদের শিকার করত, আর কেউ জীবজন্তুদের শিকার করুক এই জিনিসটা কেভিনের একেবারেই পছন্দ না। তবে এখানে যখনই কেভিন সাইমনকে মেরে ফেলে, তখন এখানে সোলজাররা সমস্ত ব্যাপারটা বুঝতে পারে। এই জন্য তারা দৌড়ে আসে কেভিনকে ধরার জন্য। কিন্তু কেভিন তার পাওয়ারের ইউজ করে সেখান থেকে পালিয়ে তো চলেই আসে, বরং সে জেল থেকেও পালিয়ে একটা সেফ প্লেসে চলে আসে। আর যখন সোলজাররা সেখানে চলে আসে, তখন সে তার পাওয়ারের ইউজ করে এক এক করে সমস্ত সোলজারদেরকে সেখানেই মেরে ফেলে। আর যখন ক্রেভেন অনেকটা দূরে চলে আসে, তখন আমরা দেখতে পারি এখানে ক্রেভেনের জন্য অলরেডি একটা প্লেন রেডি করা ছিল, যেটার মধ্যে তার একটা বন্ধু ছিল। আর এরপরে ক্রেভেন এই প্লেনের মাধ্যমে সেখান থেকে উড়ে পালিয়ে চলে যায়। তবে ক্রেভেনের যাওয়ার পরেই রাশিয়ান সোলজাররা বরফের মধ্যে পোতা একটা লাশ পেয়ে যায়। আর যখন এই লাশটা নিয়ে তারা একটু রিসার্চ করে, তখন তারা জানতে পারে এটা হচ্ছে গিয়ে সেই লাশটা যাকে অ্যারেস্ট করে তাদের জেলে নেওয়ার কথা ছিল। যেমন আমরা বুঝতে পারি যে আসলে ক্রেভেন সেই আসামিকে ধরে তাকে সেখানে মেরে পুঁতে দিয়ে তার জায়গায় সে জেলের মধ্যে গিয়েছিল শুধুমাত্র সাইমনকে মারার জন্য। আর এরপর সে পালিয়েও চলে গিয়েছে। তো এরপরে এখান থেকে গল্প চলে আসে সোজা 12 বছর পেছনে। আমরা দেখতে পারি ক্রেভেন এখানে অনেকটা ইয়াং ছিল। ক্রেভেনের আসল নাম ছিল সার্গে, আর তার সাথে তার ভাইও ছিল, যার নাম ছিল দিমিত্রি। আসলে এখন তারা 2 ভাই স্কুলে লেখাপড়া করতো। আর যখন তাদের স্কুল শেষ হয়ে যায়, তখন আমরা দেখতে পারি একটা গাড়ি দিয়ে তার বাবা তাদেরকে নেওয়ার জন্য আসে। আসলে তার বাবার নাম ছিল নিকোলা ক্রেভেন। আসলে তার বাবা ছিল এমন একটা ভয়ঙ্কর মানুষ যে কিনা দুর্বলদের একেবারেই পছন্দ করতো না। মানে সে দুর্বলদের প্রতি ছিল একেবারে নির্দয়। সে দুর্বলদেরকে তার ধারে কাছে ঘেঁষতে দিত না। আর তাছাড়া নিকোলে নিজেকে অনেক বড় আর ভয়ঙ্কর মানুষও মনে করে। তাছাড়া তার বিজনেস ছিল শুধুমাত্র জীবজন্তুদেরকে শিকার করে তাদের চামড়া এবং বিভিন্ন জিনিস বিক্রি করে সেগুলোর মাধ্যমে ইনকাম করা। আর এমন করে সে অনেক টাকাও কামিয়ে ফেলেছিল। তো এখন যখন নিকোলে তার 2টা ছেলেকে নেওয়ার জন্য চলে আসে, তখন সে তাদেরকে গাড়িতে তুলে প্রথমেই একটা ব্যাড নিউজ দেয়। সে বলে যে তোমাদের মায়ের মৃত্যু হয়ে গেছে, কিন্তু আমি চাই তোমাদের মায়ের মৃত্যুর খবর শোনার পরেও তোমরা দুজন একেবারেই কান্না করবে না, কারণ তোমার মা ছিল খুবই দুর্বল একজন মহিলা, যার দুর্বলতার জন্যই তাকে মরতে হয়েছে। আর এখানে আমরা আরও একটা ব্যাপার জানতে পারি যে নিকোলের ওয়াইফের মৃত্যুর পেছনে আসলে নিকোলেরই হাত ছিল, কারণ সে তার ওয়াইফকে সবসময় টর্চার করতো। আর টর্চার সহ্য করতে না পেরে একটা সময় তার মৃত্যু হয়ে গেছে। তবে এখন সে তার ছেলেদেরকে এটা বলে যে আমি চাই তোমরা এখানে একেবারেই কান্না করবে না। তাছাড়া এই ব্যাপারটাকে সেলিব্রেট করার জন্য এখন আমি তোমাদেরকে নিয়ে যাব আফ্রিকার জঙ্গলে, যাতে করে তোমরা আমার সঙ্গে মিলে বাঘ শিকার করতে পারো। আর নিকোলে এই কাজটা এই জন্য করাতে চাইছিল, কারণ তার মতে এমনটা যদি তার ছেলেরা করতে পারে তাহলে তারা স্ট্রং হয়ে যাবে। তো এরপর আমরা দেখতে পারি নিকোলে তার 2টা ছেলেকে নিয়ে সোজা চলে আসে আফ্রিকার জঙ্গলে, যাতে করে তারা এখানে বাঘ বা সিংহের শিকার করতে পারে। তবে এখান থেকে সেন্টার শিফট হয়ে সোজা চলে আসে আফ্রিকার একটা শহর তানজানিয়াতে। আসলে এই তানজানিয়া শহরের মধ্যে আমরা একটা মেয়েকে দেখতে পারি। আসলে এই মেয়েটার নাম হচ্ছে ক্যালিপসো, যে কিনা এখন তার নানির সঙ্গে বাস করে। আসলে আমরা জানতে পারি যে তার নানি হচ্ছে খুবই ভয়ঙ্কর একজন আফ্রিকান মহিলা, যে কিনা অনেক বছর ধরেই পশু পাখিকে সেভ করে আসছিল। আর তাছাড়া তার নানি তাকে একটা ওষুধের শিশিও দেয়। আর সে বলে যে এই শিশিটার মধ্যে এমন এক ধরনের ওষুধ আছে যেই ওষুধের রেসিপি শুধুমাত্র আমরা এবং আমাদের ফ্যামিলিরাই জানে। আর এই ওষুধের মধ্যে যেই গোপন রহস্যটা লুকিয়ে আছে সেইটা আর পৃথিবীর কেউই উদ্ঘাটন করতে পারেনি। তবে যখন ক্যালিপসো তাকে জিজ্ঞেস করে যে এটার মধ্যে স্পেশাল কী আছে, তখন তার নানি তাকে অ্যান্সার দিয়ে বলে যে এটার মধ্যে এমন একটা স্পেশাল জিনিস আছে যেটার সাহায্যে যে কোনো ব্যথা এটা নিমিষেই শেষ করে দিতে পারে। এমনকি যদি কারো মৃত্যুও হয়ে যায় তাহলেও এই ওষুধ আবারও তাকে জীবিত করে ফেলতে পারে। আর এরপর সে তাকে এই শিশিটা দিয়ে বলে দেয় যে এই জিনিসটার ইউজ তুমি ঠিক তখনই করবে যখন এইটার তোমার অনেক বেশি প্রয়োজন পড়বে। আর তখন এদিকে আমরা দেখতে পারি নিকোলাই তার টিম আর তার 2টা ছেলেকে নিয়ে চলে আসে আফ্রিকার জঙ্গলে, যাতে করে তারা একটা সিংহর শিকার করতে পারে। এখানে আসার সঙ্গে সঙ্গেই সে তার ছেলেদেরকে এটা বুঝিয়ে বলে দেয় যে এখন তারা একটা স্পেশাল ধরনের সিংহের শিকার করার জন্য এসেছে। আসলে এই সিংহটা হচ্ছে গিয়ে খুবই ভয়ঙ্কর, খুবই পাওয়ারফুল আর খুবই বিশাল দেহী একটা সিংহ, যেটাকে শিকার করা তো দূরের কথা, এখন পর্যন্ত কেউ এটার মোকাবেলাই করতে পারেনি।
আর তখন আমরা জানতে পারি আসলে এই সিংহটাকে ধরতে এসে প্রায় 2000 মানুষের মৃত্যু হয়েছে। মানে এই সিংহটা 2000 মানুষকে মেরে ফেলেছে যারা কিনা তাকে শিকার করতে এসেছে। আর আমরা জানতে পারি তার নাম হচ্ছে গিয়ে জার। আর এখানে তার বাবা তাদের দুজনকে এটা জানিয়ে দেয় যে আমরা এখানে চলে তো এসেছি, তবে এখান থেকে আমরা ততদিন পর্যন্ত ব্যাক করব না যতদিন না আমরা জারের শিকার করে ফেলি। তো এখন আমরা দেখতে পারি যখন নিকোলাই আর তার টিম সেই জারকে খুঁজে বের করার ট্রাই করছিল তখনই তার সঙ্গে একটা লোক মিট করতে চলে আসে, যেই লোকটার নাম ছিল অ্যালেক্সি। আসলে অ্যালেক্সি এসে বলে যে সেও হচ্ছে একজন শিকারী আর সে নিকোলাই সম্পর্কে অনেক ভালো ভালো কথা অনেকের কাছ থেকে শুনেছে। এই জন্য সে চায় যাতে করে নিকোলাই তার সঙ্গে একটা ডিল করে ফেলে, যেই ডিলের মাধ্যমে তারা পার্টনার হয়ে গেলে তারা মিলেমিশে জারের উপরে আক্রমণ করে সেটাকে খুব সহজেই ঘায়াল করে শিকার করতে পারবে। তবে এইটা শোনার পরে নিকোলাই তাকে নিয়ে মজা করা শুরু করে আর সে বলে যে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুবই দুর্বল, সো দুর্বলদের সাথে আমি কোনোদিনও ডিল করি না। আর এটা বলেই যখন সে অ্যালেক্সির প্রস্তাব রিজেক্ট করে তাকে সেখান থেকে পাঠিয়ে দেয় তখন আমরা দেখতে পারি অ্যালেক্সির এই ব্যাপারগুলো একেবারেই হজম হয় না। এই জন্য সে নিকোলাইকে আস্তে আস্তে করে হেট করা শুরু করে। আর তখন এদিকে আমরা দেখতে পারি সার্গে আর দিমিত্রি মানে নিকোলার দুই ছেলে তার থেকে অনেকটা দূরে চলে আসে। আর যখন তারা অনেকটা দূরে এসে ফাইনালি রিয়েলাইজ করতে পারে যে তারা তার বাবার চেয়ে অনেকটা দূরে চলে এসেছে তখন তারা তার বাবাকে খোঁজার জন্য উল্টো দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে তখনই তাদের সামনে জার চলে আসে, মানে সেই ভয়ঙ্কর সিংহটা। এখন যখনই সার্গে এত ভয়ঙ্কর একটা সিংহ দেখতে পারে তখন সে তার ছোট ভাই দিমিত্রিকে পেছনে সরিয়ে দেয় আর সে গান পয়েন্ট করে ফেলে এই সিংহটাকে শ্যুট করার জন্য। তবে যেহেতু তার মনের মধ্যে প্রাণীদেরকে নিয়ে একটু বেশি ভালোবাসা আছে, মানে একটু বেশি আবেগ কাজ করে, এই জন্য সে আর সিংহটাকে শ্যুট করে না, সে তার বন্দুকটা নিচে নামিয়ে ফেলে। তবে যেহেতু এই সিংহটা ছিল খুবই ভয়ঙ্কর আর খুবই শক্তিশালী এই জন্য সে এসে তার উপর আক্রমণ করে দেয় আর তার পুরো বডি একেবারে কামড়ে ক্ষত বিক্ষত করে দেয়, মানে তাকে পুরোপুরি আহত করে ফেলে। তবে তখনই নিকোলাই আর তার টিম সার্গের চিৎকার শোনার পরে এদিকে দৌড়ে চলে আসে আর তারা এসে দেখতে পারে যে তার ছেলের এই অবস্থায় সিংহটা করে দিয়েছে। এই জন্য নিকোলাই এই সিংহটার উপরে 2-3টা শ্যুটও করে ফেলে। তবে এতে করে এই সিংহটার কিছুই যায় আসে না, সে বরং সার্গেকে মুখ দিয়ে কামড়ে ধরে এখান থেকে সোজা জঙ্গলের অনেকটা মধ্যে নিয়ে যায়। তবে তখন সৌভাগ্যবশত ক্যালিপসো নামে সেই মেয়েটা তার বাবা মায়ের সঙ্গে গাড়ি দিয়ে সেদিক দিয়ে যাচ্ছিল আর সে যাওয়ার সময়ই জার আর সার্গেকে দেখতে পারে। এই জন্য যখন সে বুঝতে পারে যারা একটা মানুষকে নিয়ে এদিকে আসছে তখন সে দৌড়ে সেই মানুষটাকে সেভ করার জন্য যায়। আর যখনই ক্যালিপসোকে জার দেখতে পারে তখন সে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর যখন সে সার্গের দিকে তাকায় তখন সে দেখতে পারে সার্গের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে আছে। এই জন্য ক্যালিপসো দ্রুত তার নানুর দেয়া সেই ওষুধটা সার্গেকে খাইয়ে দেয়। তবে এখান থেকে জারের যাওয়ার আগে আমরা একটা সিন দেখতে পেয়েছিলাম, যেখানে আমরা দেখতে পেয়েছিলাম যখন জার এখান থেকে চলে যাচ্ছিল তখন জারেরও এক ফোঁটা রক্ত সার্গের শরীরের মধ্যে ঢুকে গিয়েছিল। এই জন্য যখনই ক্যালিপসো তার নানুর দেয়া ওষুধটা তাকে খাইয়েছিল তখনই সার্গের শরীরের মধ্যে জারের রক্ত এবং সেই ওষুধটা মিলেমিশে একাকার হয়ে যায় আর তার মধ্যে জন্তুদের একটা ভয়ঙ্কর রকমের পাওয়ার চলে আসে। তবে তখনই এই পর্যন্ত সার্গের বাবা মানে নিকোলাই চলে আসে আর তারা তাকে খুঁজে ফাইনালি বের করেই ফেলে। আর যখন তাকে নিয়ে তারা দৌড়ে হসপিটালে চলে যায় তখন ডক্টররা তাকে দেখার পরে পুরোপুরি শকড হয়ে যায়। তারা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারে যে সার্গের মৃত্যু হয়ে গেছে। তবে তখনই সেই ওষুধটা প্রভাব বিস্তার করা শুরু করে আর ফাইনালি তার সমস্ত জখমগুলো সেখানে সাথে সাথেই ঠিক হয়ে যায় আর সে পুরোপুরি আবারও সুস্থ হয়ে যায়। আর সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গেই তার বাবা নিকোলাই তাকে তার বাসায় নিয়ে আসে। এখানে বাসায় এনেই সে তাকে দেয়ালের দিকে তাকানোর জন্য বলে আর দেয়ালের দিকে যখনই সার্গে তাকায় তখন সে দেখতে পারে দেয়ালের মধ্যে সিংহর একটা মাথা ঝুলে আছে। এখানে তার বাবা তাকে বলে যে এইটা হচ্ছে গিয়ে সেই সিংহর মাথা যেই সিংহ তোমাকে কামড়ে এই অবস্থা করেছিল, যেহেতু সে তোমার উপরে আক্রমণ করে তোমার এই অবস্থা করেছে এই জন্য তার এই অবস্থা আমি করে দিয়েছি। আর এরপর সে তার ছেলেকে বলে যে আমি চাই তুমি তোমার পড়ালেখা এখানেই বন্ধ করে দাও, তুমি আমার সঙ্গে রেগুলার শিকারে যোগ দাও, শিকারের বিভিন্ন টেকনিক তুমি আয়ত্ত করো আর আমার বিজনেসটাকে তুমি ভালো করে বোঝার ট্রাই করো। তবে আসলে তার বাবার এই কথাবার্তাগুলো শোনার পরে সার্গের প্রচণ্ড রাগ চলে আসে, কারণ সার্গে না তার বাবার কোনো ব্যবসার মধ্যে ইন্টারেস্টেড ছিল না সে জীবজন্তুদের শিকার করতে চাইতো। এই জন্য সে ফাইনালি তার বাবার বিরুদ্ধে না গিয়ে সে চিন্তা করে যে সে ঘর থেকে যে কোনো ওয়েতে পালিয়ে যাবে। এই জন্য যখনই রাত হয়ে যায় তখন সে তার ব্যাগ প্যাক করে ফেলে আর ফাইনালি রাতের বেলায় ঘর থেকে পালিয়ে চলে যায়। এখান থেকে সার্গে সোজা রাশিয়াতে চলে আসে, কারণ আসলে সার্গের মা ছিল একজন রাশিয়ান আর যেহেতু এখানে তাদের অনেকগুলো জঙ্গলও ছিল এই জন্য সেখান থেকেই একটা জঙ্গলে গিয়ে সে বসবাস করা শুরু করে। এখানে সে একটা সুন্দর গ্লাস হাউসও বানিয়ে ফেলে। আসলে এই জায়গাটা ছিল সেই জায়গা যেখানে সার্গে তার মায়ের সঙ্গে ছোটবেলায় এসে খেলাধুলা করতো। এখন যেহেতু সার্গে গিয়ে জঙ্গলের মধ্যে থাকা শুরু করে দিয়েছে এই জন্য আস্তে আস্তে করে সে জঙ্গলের হাবভাব বোঝা শুরু করে দিয়েছিল আর প্রাণীদের মতোই বাস করা শুরু করে দিয়েছিল। আর যেহেতু তার মধ্যে প্রাণীদের একটা ভয়ঙ্কর রকমের পাওয়ার চলে এসেছে এই জন্য এই পাওয়ারের ইউজ করে সে শুধুমাত্র না ভয়ঙ্করভাবে লাভ দিতে পারতো, বরং দূরের সমস্ত জিনিসগুলো স্পষ্ট দেখতে পারত, দূরের সমস্ত আওয়াজগুলোও ক্লিয়ারলি শুনতে পেত। তাছাড়া সে খুবই সহজেই গাছে উঠতে পারত আর তার শরীরের মধ্যেও ভয়ঙ্কর রকমের শক্তির উৎপন্ন হতো।
আর এই সমস্ত পাওয়ারগুলোর কারণে সার্গে হয়ে গিয়েছিল খুবই ভয়ঙ্কর। সে যে কোনো মানুষকে চাইলে খুব সহজেই মেরে ফেলতে পারত। এমন করেই যখন সে জঙ্গলে দিনগুলো পার করছিল তখন একদিন হঠাৎই সে দেখতে পারে সে যেই জঙ্গলে বাস করে সেই জঙ্গলে কিছু শিকারী এসে জীবজন্তু শিকার করা শুরু করেছে। এগুলো দেখার পরে তার মাথাটা প্রচণ্ড গরম হয়ে যায় আর সে শিকারীদের উপরে গিয়ে আক্রমণ করে এক এক করে তাদের সবাইকে শেষ করে দেয়। তো এরপর থেকে আমরা দেখতে পারি সার্গে এই জঙ্গলেই বাস করা শুরু করে আর এক এক করে জীবজন্তুদেরকে যারা মারতে আসে তাদের সবাইকে মারা শুরু করে। মানে জীবজন্তুদেরকে বাঁচানোর দায়িত্ব সে নিজেই নিয়ে নিয়েছিল। আর এখানেই সে তার একটা নিজের নতুন নাম দেয়, যেই নামটা ছিল ক্রেভেন। তারপরে এখান থেকেই গল্পটা প্রেজেন্টে চলে আসে আর প্রেজেন্টে আমরা দেখতে পারি সার্গে চলে আসে তার সেই জঙ্গলের গ্লাস হাউসে। তবে এখান থেকেই সে কিছু গাড়ি আসার শব্দ শুনতে পারে আর কিছু মানুষের হইচইয়ের শব্দ শুনতে পারে। আর যখন সে সেগুলোর জন্য চেক করতে যায় তখন সে দেখতে পারে কিছু শিকারী জঙ্গল থেকে জীবজন্তু শিকার করে নিয়ে চলে যাচ্ছিল। এই জন্য তার মাথাটা প্রচণ্ড গরম হয়ে যায় আর সে গিয়ে তাদের উপরে আক্রমণ করে এক এক করে তাদের সবাইকে সেখানে শেষ করে দেয়। তো এরপর আমরা দেখতে পারি ক্রেভেনের কাছে একটা খাতা ছিল, যেই খাতার মধ্যে সে অনেকগুলো মানুষের নাম লিখেছিল। আসলে এই সমস্ত মানুষগুলো ছিল তার বাবার মতোই সেই সমস্ত মানুষ যারা কিনা জীবজন্তুদেরকে শিকার করত। এই জন্য ক্রেভেনের উদ্দেশ্য ছিল এক এক করে তাদের সবাইকে মেরে ফেলার। কিন্তু এই নামগুলো ছিল অনেক বেশি, মানে 100রও বেশি নাম সে এই বইয়ের মধ্যে লিখেছিল। এই জন্য ক্রেভেনের পক্ষে এই জিনিসটা অনেকটাই কষ্টকর ছিল যে 100 মানুষকে এক এক করে গিয়ে শেষ করা। তবে যেহেতু সে এম করে ফেলেছে এই সমস্ত শিকারীদেরকে সে মেরেই ছাড়বে, এই জন্য সে এক এক করে তাদের সবাইকে মারা শুরু করেছে। এমনকি মুভির শুরুতে রাশিয়ার জেলের মধ্যে সে গিয়ে যেই সাইমনকে মেরেছিল সেই সাইমনের নামও তার খাতার মধ্যে ছিল। তারপরে এতদিন পরে ক্রেভেন ক্যালিপসোকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয় আর অনেকদিন খোঁজাখুঁজি করার পরে ফাইনালি সে ক্যালিপসোকে পেয়ে যায়। তবে যখন সে ক্যালিপসোর সামনে যায় তখন আর ক্যালিপসো তাকে চিনতে পারে না। তবে তখন ক্রেভেন ক্যালিপসোকে একটা কার্ড দিয়ে বলে যে এটা হচ্ছে গিয়ে সেই কার্ডটা যেই কার্ডটা তুমি আমার কাছে ভুলে রেখে দিয়ে চলে গিয়েছিলে। আসলে এই কার্ডটা ক্যালিপসোকে তার নানু দিয়েছিল। আর যখনই ক্যালিপসো এই কার্ডটা দেখতে পারে তখন সেই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারে যে যেই লোকটা তার সামনে দাঁড়িয়ে আছে সেটার অন্য কেউ না, সেটা হচ্ছে গিয়ে সেই সার্গে যার জীবন সে একটা সময় সেভ করেছিল। যদিও এরপরে ক্রেভেন তাকে আবারও এটাও বলে দেয় যে আসলে যেই সমস্ত মানুষজন জীবজন্তুদের শিকার করে তাদেরকে আমি একেবারেই সহ্য করতে পারি না, এই জন্য আমি এক এক করে তাদের সবাইকে মারার সিদ্ধান্ত নিয়েছি। আসলে সেই সমস্ত মানুষগুলো নির্দয়ভাবে নিরীহ জীবজন্তুকে মেরে তাদের দাঁত, তাদের চামড়া, তাদের নখ, এমনকি তাদের শিংগুলোর মাধ্যমে ব্যবসা করে। সো এই জন্য আমি চাই এক এক করে তাদের সবাইকে মেরে ফেলতে, যেটার জন্য তুমি আমাকে সাহায্য করতে পারো। তবে তখন এগুলো শোনার পরে ক্যালিপসো বলে যে আমি তোমাকে কী করে সাহায্য করতে পারি, আমি তো তোমার মতো এতটা স্ট্রংও না। তবে তখন সে তাকে বলে যে তুমি হচ্ছে গিয়ে একজন লয়ার আর তুমি যেই ল ফার্মে চাকরি করো সেই ল ফার্মের বেশিরভাগ ক্লায়েন্টই হচ্ছে গিয়ে আমার লিস্টের মানুষজন, যার মানে সেই ল ফার্মের মধ্যে সেই সমস্ত ক্লায়েন্টের ডিটেলও আছে। সো যদি তুমি সেই ডিটেলগুলো আমাকে দিয়ে দাও তাহলে আমি সেই ডিটেলগুলোর মাধ্যমে তাদের সমস্ত অ্যাড্রেস বের করে তাদের সম্পর্কে আরও একটু ভালো করে রিসার্চ করে এক এক করে তাদের সবাইকে আমি মেরে ফেলতেই পারবো। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে ক্যালিপসিও তার সাহায্য করার জন্য রাজি হয়ে যায় আর তাদের দুজনের মধ্যে একটা ডিলও হয়ে যায়। তো এরপরে এদিকে আমরা দেখতে পারি অ্যালেক্সি নামের সেই লোকটাকে। আসলে অ্যালেক্সি হচ্ছে একজন শিকারী আর অ্যালেক্সি হচ্ছে গিয়ে সেই লোকটা যে কিনা সার্গের বাবার সঙ্গে মিলে তার সঙ্গে ডিল করে একসাথে শিকার করার একটা প্রস্তাব দিয়েছিল। তবে যখন সার্গের বাবা তাকে অপমান করে সেখান থেকে পাঠিয়ে দিয়েছিল তখন তার মাথা প্রচণ্ড গরম হয়ে গিয়েছিল। এই জন্য সে তখন থেকেই নিজেকে বিল্ড আপ করার ট্রাই করছিল, কারণ সার্গের বাবা তাকে বলেছিল সে হচ্ছে দুর্বল। এই জন্য সে একটা সায়েন্টিস্টকে খুঁজে বের করেছিল, যেই সায়েন্টিস্ট তাকে সবল বানানোর জন্য তার উপরে নানান রকমের এক্সপেরিমেন্ট করা শুরু করে দিয়েছিল। আর যেহেতু সে জীবজন্তুর ব্যবসা করে ভালোই মুনাফা করছিল এই জন্য এই সায়েন্টিস্টকে পে করতেও তার কোনো বাধা ছিল না। আর একটা সময় এই সায়েন্টিস্টের এক্সপেরিমেন্টের জন্যই সেও হয়ে যায় একজন ভয়ঙ্কর মনস্টার। কিন্তু এই ভয়ঙ্কর মনস্টার হওয়াটাও অ্যালেক্সির হাতেই ছিল। আসলে সে তার একটা পেছনে ব্যাগ ক্যারি করতো, যেই ব্যাগের মধ্যে সে একটা স্পেশাল লিকুইড বা একটা বাতাসের মতো কিছু ক্যারি করতো, যেটার মধ্যে একটা পাইপ ছিল, যেই পাইপটা তার শরীরের সঙ্গে কানেক্টেড ছিল। আসলে যতক্ষণ এই পাইপটা তার শরীরের সঙ্গে কানেক্টেড থাকতো ততক্ষণই সে মানুষে থাকতো, আর যখন এই পাইপটা তার শরীর থেকে ডিসকানেক্ট হয়ে যেত তখনই সে হয়ে যেত ভয়ঙ্কর মনস্টার। যদিও অ্যালেক্সি কোনোভাবেই এই ভয়ঙ্কর মনস্টার হতে চাইতো না, কারণ এই ভয়ঙ্কর মনস্টার হলে তার শরীরে অনেক বেশি পেইন হতো আর এগুলো হতো অসহ্য রকমের পেইন। এই জন্য সে তখনই শুধুমাত্র মনস্টার হতো যখন তার জীবনের উপরে ঝুঁকি পড়তো বা তার বিশেষ কোনো প্রয়োজন পড়তো। আর এরপর আমরা দেখতে পারি অ্যালেক্সি চলে আসে তার গোপন আড্ডাখানায়, আর এখানে তার স্পেশাল একটা লোক তাকে বলে যে আজকাল কেভেন দ্য হান্টার নামের একটা লোক বেরিয়েছে, যে কিনা আমরা যারা শিকারী মানে শিকার করে যারা জীবিকা নির্বাহ করি তাদেরকে মেরে মেরে ফেমাস হয়ে গিয়েছে। আর যেহেতু সে একে করে সবাইকে শেষ করে দিচ্ছে তার মানে সে একটা সময় আমাদের কাছেও চলে আসবে, আর তার টার্গেটে অবশ্যই আমরা আছি, কারণ এলাকার মধ্যে আমরাই হচ্ছে গিয়ে সবচেয়ে বড় হান্টার। তো এই জন্য যতদিনে না সে আমাদেরকে মেরে ফেলে তার আগে কেননা আমরাই গিয়ে তাকে মেরে ফেলি। আর আমরা দেখতে পারি অ্যালেক্সি তাকে মারার জন্য একটা লোককে তখনই হায়ার করে ফেলে, যেই লোকটার নাম ছিল ফরেনার। আর একটু পরে আমরা সেই ফরেনার নামের লোকটাকেও দেখতে পারি, যেই লোকটার মধ্যে একটা স্পেশাল পাওয়ার ছিল, সে খুবই দ্রুত নিজেকে মুভ করতে পারত। তাছাড়া তার চোখের মধ্যেও একটা স্পেশাল পাওয়ার ছিল, সে যে কারো চোখের দিকে তাকিয়ে তাকে হিপনোটাইজও করে ফেলতে পারত।
আর তখন এদিকে আমরা দেখতে পারি ক্রেভেনের কাছে তার ছোটো ভাই কল দেয় আর তার ছোটো ভাই বলে যেহেতু তার বার্থডে এই জন্য তাকে যেই কোনো ওয়েতে সেখানে আসতেই হবে। এই জন্য ক্রেভেনও বাধ্য হয়ে তার ছোটো ভাইয়ের বার্থডেতে চলেই আসে। আর তখন আমরা দেখতে পারি তাদের বাবার নিকোলাও এই বার্থডে বাড়িতে চলে আসে। আর তখন এই ব্যাপারটা আমরা জানতে পারি যে আসলে ক্রেভেন মাঝে মধ্যেই তার ছোটো ভাইয়ের সঙ্গে মিট করলেও সে কোনোভাবেই তার বাবার সঙ্গে মিট করতে চাইতো না, কারণ তার বাবার সঙ্গে মিট করা এখনও তার পছন্দ না। তবে তার বাবা সবসময় ক্রেভেনকে রিকোয়েস্ট করতো যাতে করে ক্রেভেন আবারও তাদের ফ্যামিলিতে ব্যাক করে আর তার ফ্যামিলির সঙ্গেই সে মিলেমিশে বাস করে। তবে ক্রেভেন সবসময় তাকে না করে দিত। তবে এরপর আমরা দেখতে পারি তারা বার্থডে পার্টি এনজয় করে আর ফুল নাইট এনজয় করে রাতের বেলা তারা ঘুমিয়ে পড়ে। আর যখন সকালবেলা ক্রেভেন ঘুম থেকে উঠে তখন সে দেখতে পারে তার পাশ থেকে তার ভাই গায়েব হয়ে গেছে। আর যখন সে খোঁজাখুঁজি করার পরে বাইরে চেক করতে আসে তখন সে বুঝতে পারে যে কিছু গুন্ডা তার ভাইকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। আর এটা দেখার পরেই ক্রেভেন দৌড়ে চলে আসে তার ভাইকে সেভ করার জন্য আর সেই গাড়িটাকে ফলো করা শুরু করে। তবে একটা পর্যায়ে সেই গাড়ির মানুষজন গাড়ি থেকে বেরিয়ে তার ভাইকে নিয়ে সোজা হেলিকপ্টারের মধ্যে চলে যায় আর পরবর্তীতে হেলিকপ্টার দিয়ে তার ভাইকে সেখান থেকে নিয়ে তারা পালিয়েও চলে যায়। তো এখন যেহেতু ক্রেভেন তার ছোটো ভাইকে বাঁচাতে পারেনি এই জন্য তার মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। এই জন্য সে সোজা চলে আসে ক্যালিপসোর কাছে আর ক্যালিপসোকে এই গুন্ডাদের সম্পর্কে বলে যে আমি চাই দ্রুত তুমি তাদের সমস্ত অ্যাড্রেস খুঁজে বের করো যাতে করে আমি গিয়ে তাদেরকে মারতে পারি। আর ক্যালিপসো তার কথা মতো এই গুন্ডাদের অ্যাড্রেস বের করার কাজে লেগে পড়ে। তো এরপরে ক্রেভেন চলে আসে সোজা তার বাবার কাছে তার বাবাকে তার ভাই সম্পর্কে সমস্ত ব্যাপারগুলো বলার জন্য। তবে আসলে এখানে এসে সে জানতে পারে তার বাবা অলরেডি সমস্ত ব্যাপারগুলো জানে, কারণ যারাই তার ভাইকে কিডন্যাপ করেছে তারা অলরেডি তার বাবাকে কল দিয়ে $20 মিলিয়ন চেয়েছে। তাছাড়া ক্রেভেন আর তার বাবাকে ভয় পাওয়ানোর জন্য তারা দিমিত্রির একটা আঙ্গুল কেটেও তাদেরকে পাঠিয়েছে। তবে এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে ক্রেভেনের মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। এই জন্য সে তার বাবাকে বলে যে আপনার কাছে তো অনেক টাকা আছে, তাহলে আপনি কেননা $20 মিলিয়ন দিয়ে আমার ভাইকে ছাড়িয়ে নিয়ে আসুন। তবে ক্রেভেনের বাবা তখন তাকে ক্লিয়ার করে এটা জানিয়ে দেয় যে আসলে এখানে টাকার ব্যাপার না, এখানে ব্যাপার হচ্ছে যদি আমি তাদেরকে টাকা দিয়ে দেই তাহলে আমি দুর্বল হয়ে যাব আর আমি কোনোদিনও দুর্বল হতে চাই না। এই জন্য সে তাকে সরাসরি না করে দেয়। তো এই জন্য ক্রেভেন প্রচণ্ড মাথা গরম করে এখান থেকে সোজা বেরিয়ে চলে আসে আর সে সোজা চলে যায় ক্যালিপসোর সাথে মিট করতে। আর এরপরে ক্যালিপসো আর সে মিলে ফাইনালি সেই গুন্ডাদের অ্যাড্রেস বের করে ফেলে যেই গুন্ডারা তার ভাইকে কিডন্যাপ করেছিল। আর এই জন্য ক্রেভেন সেখানে গিয়ে এক এক করে তাদের সবাইকে ধোলাই করে তাদের সবাইকে শেষ করে যেই মেইন লোকটা ছিল তাকে ধরে জিজ্ঞেস করে তার ভাই এখন কোথায় আছে। তবে তখন সেই মেইন গুন্ডা তাকে জানায় যে আসলে তারা তার ভাইকে কিডন্যাপ তো অবশ্যই করেছিল, তবে তারা তার ভাইকে এখানে রাখেনি। তারা তার ভাইকে কিডন্যাপ করার সঙ্গে সঙ্গেই অ্যালেক্সিকে দিয়ে দিয়েছিল, কারণ অ্যালেক্সি তাদের মাধ্যমে এই কিডন্যাপটা করিয়েছিল। আর যখন তারা এই সমস্ত ব্যাপার নিয়ে কথাবার্তা বলছিল তখন আমরা দেখতে পারি অ্যালেক্সির কিছু লোকজনও এই সমস্ত ব্যাপারগুলো দূর থেকে শুনছিল। এই জন্য তারা সোজা মিসাইল দিয়ে এখানে আক্রমণ করে দেয় যাতে করে এই সমস্ত গুন্ডাদের সঙ্গে সঙ্গে ক্রেভেনেরও সেখানে মৃত্যু হয়ে যায়। তবে এই আক্রমণ থেকেও ক্রেভেন কোনো রকমে নিজেকে বাঁচিয়ে ফেলে আর তার নিজের জীবন নিয়ে সেখান থেকে সে পালিয়ে চলে যায়। তবে তখনই অন্যদিকে আমরা দেখতে পারি কেভেনের ভাই দিমিত্রি এখন পর্যন্ত অ্যালেক্সির সঙ্গেই ছিল। আর অ্যালেক্সি তাকে একটা ফোন দিয়ে বলে তুমি দ্রুত কেভেনকে কল দাও আর তাকে তোমাকে বাঁচানোর জন্য এখানে আসতে বলো। এই জন্য দিমিত্রি দ্রুত তার ভাই কেভেনকে কল দেয় আর তাকে দ্রুত তাকে সেভ করতে আসার জন্য বলে। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে ক্রেভেনের মাথা আরও বেশি গরম হয়ে যায়। এই জন্য সে ফুললি রেডি হয়ে সোজা চলে আসে সেই জায়গায় যেখানে অ্যালেক্সি তার ভাইকে নেয়ার জন্য তাকে আসতে বলেছিল। এখন যখনই কেভিন এখানে এসে অ্যালেক্সি আর ফরেনার উপরে আক্রমণ করতে যাবে তখন আমরা দেখতে পারি তারা এখন ফুললি রেডি অবস্থায় ছিল। এই জন্য প্রথমেই তারা কয়েকটা কেমিক্যাল শ্যুট করে কেভিনকে আহত করে দেয় আর এরপর তাকে আচ্ছা রকম ধোলাই করে তাকে পুরো আধমরাই করে ফেলে। তবে এরপরে যখনই ফরেনার শ্যুট করে কেভিনকে মেরেই ফেলতে যাচ্ছিল তখনই এখানে শেষ মুহূর্তে ফাইনালি ক্যালিপসো চলে আসে আর সে তার তীরের মাধ্যমে ফরেনারকে সেখানে মেরে ফেলে। এরপরে ক্যালিপসো দেখতে পারে ক্রেভেনের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে আছে। এই জন্য সে তার নানুর বলা সেই দ্বিতীয় ওষুধটা বের করে আর এটা যখন সে ক্রেভেনকে খাইয়ে দেয় তখন আবারও ক্রেভেন পুরোপুরি সুস্থ হয়ে যায়। এখন যখনই কেভিন জ্ঞান ফিরে পেয়ে যায় তখন সে সোজা চলে আসে অ্যালেক্সির কাছে তার ভাইকে ছাড়িয়ে নেওয়ার জন্য। আর এখানে আমরা দেখতে পারি যখন অ্যালেক্সি একটা গাড়ি দিয়ে তার ভাইকে নিয়ে চলে যাচ্ছিল তখন হঠাৎই তার গাড়ির উপরে অনেকগুলো জীবজন্তু এসে আক্রমণ করে দেয় আর এই জন্য তার গাড়ি উল্টে পাল্টে যায় আর সে অনেকটা আহত হয়ে যায়। তবে তখন অ্যালেক্সি তার শরীর থেকে সেই পাইপটাকেও খুলে ফেলে যেই জন্য সে ভয়ঙ্কর একটা মনস্টার রাইনোতে কনভার্ট হয়ে যায় আর সে গাড়ি থেকে বাইরে এসে সোজা ক্রেভেনের উপরেই আক্রমণ করে দেয়। এখানে যখন তাদের দুজনের মধ্যে ভয়ঙ্কর রকমের মারামারি হচ্ছিল তখন রাইনোর সঙ্গে কোনোভাবেই কেভিন পারছিল না, কারণ অবশ্যই রাইনোর বডি অনেকটা বড় ছিল আর সে অনেকটা বেশি পাওয়ারফুলও ছিল। এই জন্য সে কেভিনকে মারতে মারতে পুরো আধমরা করে ফেলে। তবে তখনই কেভিন এই ব্যাপারটা নোটিস করে যে রাইনোর বডির মধ্যে একটা বিশাল বড় হোল আছে। আসলে এই হোলটা হচ্ছে গিয়ে সেই হোলটা যেটার সাহায্যে সে তার শরীরের মধ্যে টিউবটা ঢুকাতো। এই জন্য সে সোজা গিয়ে সেই হোলটার উপরে আক্রমণ করে দেয় আর যখনই এই হোলটার উপরে আক্রমণ হয়ে যায় তখন রাইনোর অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যায় আর সে অনেকটাই দুর্বল হয়ে যায়। তবে এরপরে কেভিন তাকে ধরে সোজা সেই জন্তুদের পায়ের নিচেই ফেলে দেয়, যেই জন্য সমস্ত জন্তুগুলো তাকে পাড়াতে পাড়াতে তার হাড্ডি মাংস পুরো গুঁড়ো করে ফেলে, যেই জন্য সে অনেক বেশি আহত হয়ে যায়।
আর যখন অ্যালেক্সি মানে রায়নো তার শেষ নিঃশ্বাসগুলো নিচ্ছিল তখন ক্রেভেন তার সামনে চলে আসে আর সে এসে তাকে কোয়েশ্চেন করে যে আজ পর্যন্ত আমি যাদের উপরে আক্রমণ করেছি তাদের সবাইকে আমি মেরে ফেলেছি, এই জন্য কেউই আজ পর্যন্ত জানতে পারেনি যে আমিই হচ্ছি ক্রেভেন দ্য হান্টার। কিন্তু এখন তুমি আমাকে এইটা বলবে যে তুমি কি করে জানতে পারলে যে আমিই হচ্ছি ক্রেভেন দ্য হান্টার। আর তখন অ্যালেক্সি শেষ নিঃশ্বাস নিতে নিতে তাকে বলে যে তুমি যে ক্রেভেন দ্য হান্টার এই সম্পর্কে আমাকে বলেছে তোমার বাবা। আর এতটুকু বলেই তার সেখানে মৃত্যু হয়ে যায়। তো এরপরে ক্রেভেন সোজা চলে আসে তার বাবার সঙ্গে মিট করতে আর তার বাবাকে সে এটা ক্লিয়ার করে জানিয়ে দেয় যে এখন পর্যন্ত আমার লিস্টে যতগুলো শিকারী ছিল তাদের সবাইকে আমি শেষ করে দিয়েছি, তবে যদি এখনও কোনো শিকারী জীবিত থাকে সেটা হচ্ছেন গিয়ে আপনি। আর তাছাড়া আমি এই ব্যাপারটাও জেনে গিয়েছি যে আমি যে ক্রেভেন দ্য হান্টার এই বিষয়টা আপনি রায়নোকে বলে দিয়েছিলেন, এখন আপনি আমাকে এইটা বলবেন যে আপনি এটা কেন করেছিলেন। আর তখন তার বাবা তাকে বলে যে আসলে অ্যালেক্সি ছিল আমার একজন ব্যবসায়িক শত্রু, তবে সে আমার ব্যবসা থেকে বেশি গ্রো করে ফেলছিল, যেই জিনিসটা আমার একেবারেই হজম হচ্ছিল না। আর আমি জানতাম যে যেহেতু সে অনেক বেশি পাওয়ারফুল এই জন্য আমি চাইলেও তাকে মারতে পারবো না, আমি তাকে মারতে গেলে সে উল্টো আমাকেই মেরে ফেলবে। এই জন্যই আমি একটা জাল বিছিয়ে তোমার খবরটা তাকে জানিয়ে দিয়েছিলাম যাতে করে তুমি আর সে দুজন শত্রু হয়ে যাও, আর এরপর তোমাদের দুজনের মধ্যে ফাইট হলে আমি এটা অবশ্যই জানতাম যে তুমি তাকে মেরেই ফেলবে। আর হ্যাঁ, যদি আমার প্রশ্ন আসে তাহলে তুমি আমাকে মারতেই পারো, আমি তোমার বাবা এটা নিয়ে তুমি একেবারেই রিগ্রেট করবে না। আর এই সমস্ত কথাবার্তাগুলো শোনার পরে আমরা দেখতে পারি কেভিন কোনোভাবেই তার বাবাকে মারতে চায় না, এই জন্য সে সেখান থেকে উঠে চলে যাওয়ার ট্রাই করে। তবে তখনই আমরা দেখতে পারি জঙ্গল থেকে একটা ভাল্লুক চলে আসে যে কিনা এসেই তার বাবার উপরে আক্রমণ করে দেয়। আর তার বাবা এই ভাল্লুক থেকে বাঁচার জন্য তার গানটা বের করে তার উপরে শ্যুট করার ট্রাই করে। তবে তখন তার বাবা দেখতে পারে যে তার গানের মধ্যে একটাও বুলেট নেই। আর এরপরে আমরা ক্রেভেনকে দেখতে পারি যার হাতে কিনা সেই বন্দুকের সমস্ত বুলেটগুলো ছিল। যেমন আমরা বুঝতে পারি সে তার বাবাকে ডিরেক্টলি তো মারেনি, কিন্তু সে ভাল্লুকের মাধ্যমে তার বাবাকে সেখানে মেরে ফেলেছে। আর সেই বন্দুকের গুলিগুলোকে বেরও করে ফেলেছিল যাতে করে সেই ভাল্লুকের উপরে তার বাবা আক্রমণও করতে না পারে। আর এমন করেই ক্রেভেন দ্য হান্টার এক এক করে তার লিস্টে থাকা সমস্ত ব্যক্তিকে শেষ করে দিয়েছিল, মানে সেই সমস্ত শিকারীগুলোকে। তো এরপর আমরা দেখতে পারি পুরো একটা বছর পার হয়ে যায় আর কেভেনের ছোট ভাইয়ের বার্থডের দিন চলে আসে। আর যখন বার্থডের দিনে কেভেন তার ভাইয়ের সঙ্গে মিট করতে যায় তখন সে পুরোপুরি শক্ট হয়ে যায়। সে দেখতে পারে তার ভাই তার বাবার বিজনেসটাকে শুরু করে দিয়েছিল, মানে এখন সে জীবজন্তুদেরকে মেরে তাদের বডিগুলোকে সাপ্লাই করছিল। এই জন্য ক্রেভেনের মাথা প্রচণ্ড গরম হয়ে যায় আর সে তার ভাইকে বারবার করে থামানোর ট্রাই করে। তবে তখন তার ভাই তার সামনে কয়েকটা রূপ চেঞ্জ করে আর তাকে তার থেকে দূরে থাকার জন্য বলে। আর তখন আমরা জানতে পারি ক্যাবেনের ভাই দিমিত্রি আসলে কামেলিয়ান হয়ে গেছে। আসলে সে কামেলিয়ান হয়েছে সেই সায়েন্টিস্টের মাধ্যমে যেই সায়েন্টিস্টের মাধ্যমে অ্যালেক্সির রাইনো হয়েছিল। এখন কামেলিয়ান মানে দিমিত্রি তার ভাই ক্যাবেনকে বলে যে তোমার এখন তোমার বাসায় যাওয়া উচিত, কারণ আমাদের বাবা তোমার জন্য একটা গিফট রেখে গেছে। এই জন্য এটা শোনার পরে কেভেন সোজা চলে আসে তার বাসায় আর এসে সে দেখতে পারে তার বাবা মৃত্যুর আগে তার জন্য একটা হান্টারের জ্যাকেট রেখে দিয়ে চলে গিয়েছিল। এই জন্য সে তার বাবার এই গিফটটাকে অ্যাকসেপ্ট করে আর ফাইনালি এই ড্রেসটা পরে সে হয়ে যায় কেভেন দ্য হান্টার। আর এমন একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়। সো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।